নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের সফরে স্বাগত। নিয়ম ভাঙলেন একজন আর তার মূল্য দিতে হলো আরেকজনকে, একেবারে প্রাণ দিয়ে। সামান্য কিছু বাড়তি ভাড়ার লোভ, আর তাতে আমরা হারিয়ে ফেললাম আমাদের এক প্রবীণ সহনাগরিককে। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, এই ঘটনা কিন্তু খাস কলকাতায় ব্যতিক্রমী নয়, প্রতিদিন ঘটে চলেছে। রীতিমতো প্রাণ হাতে করে অটো যাত্রা সারতে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে পুতুল পুলিশ, অন্যদিকে সর্বশক্তিমান সংগঠন। বলুন তো, আইন ভাঙতে আর কি লাগে? এই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। নিষ্ক্রিয় পুলিশ, দাপুটে সংগঠন, কলকাতার অটো কি মৃত্যু ফাঁদ? আলোচনার জন্য আমার একদিকে আছেন মনোজ প্রসাদ, যাকে হারিয়েছি, মৃতা সাবিত্রী দেবীর পুত্র। আছেন প্রাক্তন পুলিশ কর্তা সমীর গঙ্গোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন লেখক তিলোত্তমা মজুমদার এবং স্থানীয় তৃণমূল নেতা বিভু নন্দী। ওদের কাছে আসবো, কিন্তু তার আগেই যে ঘটনায় আমরা প্রবীণা সাবিত্রী দেবীকে হারালাম কালকে, প্রতিদিন সাধারণ মানুষ আমার আপনার মতো অটোতে চড়ে গন্তব্যে পৌঁছচ্ছিলেন, তাকে কিভাবে হারালাম দেখুন। শহরে অটো দৌরাত্মের মর্মান্তিক ছবি। নিয়ম ভেঙে লাগানো এক দিক খোলা রড, মুখে ঢুকে গেল যাত্রীর। বেপরোয়া অটো চালনা প্রাণ কেড়ে নিল এক শহরবাসীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তারাতলা রোডে, গার্ডেন রিচ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ গার্ডেন রিচের রামনগর মোড় থেকে অটোতে সওয়ার হয়েছিলেন সাবিত্রী দেবী। উদ্দেশ্য ছিল শিবনগরে তার বাড়ি যাওয়া। রামনগর মুদিয়ালি রুটের একটি অটোতে ওঠেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গার্ডেন রিচ থানার কাছে আচমকাই ওভারটেক করতে গিয়ে লেন ভেঙে অপর একটি অটো সাবিত্রী দেবীর অটোর মুখোমুখি চলে আসে। তারপরেই সংঘর্ষ। পুলিশ সূত্রে খবর, লেন ভাঙা অটোর চালকের ডান পাশে লাগানো রডটি তখন খোলা ছিল। দুর্ঘটনার সময় সেটি সাবিত্রী দেবীর মুখে ঢুকে যায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেখছি অনেক পুরো ব্লাড, এই নাকে পুরো রডটা ঘুষে গেছিল, পুরো মুখে পুরো ব্লাড, পুরো শাড়িতে পুরো ব্লাডে ভর্তি। আমার বাড়িতে তো আমার মা নেই, আমি চাচ্ছি কি অন্যজনের বাড়িতে এমনি মানে হয় না। বেপরোয়া অটো চালনা এবং তার জেরে মৃত্যু এ শহরে নতুন কিছু নয়, কিন্তু সাবিত্রী দেবীর মৃত্যু জন্ম দিল নয়া প্রশ্নের। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে দিনের পর দিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম ভেঙে চলেছেন অটো চালকদের একাংশ। বিশেষজ্ঞদের বক্তব্য, অতিরিক্ত যাত্রী তোলা আটকাতে অটো চালকদের ডান পাশে এই রড স্থায়ীভাবে আটকে রাখার নির্দেশ রয়েছে, কোনোভাবেই তা খোলার ব্যবস্থা থাকার কথা নয়। তাহলে কি করে সেই রডই ঢুকে গেল যাত্রীর মুখে? যাত্রীদের অনেকেই বলছেন, নিয়ম তো কাগজে কলমে, বাস্তবটা অন্য কিছু। প্রতিদিন যারা অটোয় যাতায়াত করেন তাদের অনেকেই বলেন, পুলিশ দেখলেই এই রড আটকে দেন চালকেরা। বাকি সময় চলে মর্জি মতো যাত্রী তোলার পালা। রডটি তখন খোলাই থাকে, যার জেরে প্রাণ দিতে হলো সাবিত্রী দেবীকে। ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন, তাহলে কোথায় পুলিশি নজরদারি? অটো রুলগুলো না একটু স্ট্রিক হওয়ার দরকার। এই যে জোরে জোরে গান চালায় ওরা, নিজের আনন্দ মতো চালালে হয়? এইগুলো তো দেখতে হবে, তো পুলিশদেরকে করতে হবে তো। মৃতের পরিবার আইন মানার কথা বলছেন, কিন্তু লেন ভেঙে আইন লঙ্ঘন করে দুর্ঘটনার অভিযোগ যে অটো চালকের বিরুদ্ধে। মাত্র 500 টাকার বন্ডে জামিন পেয়ে গিয়েছেন তিনি। এই অটো চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 279, 304 এ এবং 427 ধারায় বেপরোয়াভাবে গাড়ি চালানো, গাফিলতির জেরে মৃত্যু এবং ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে এত সহজে জামিন পেয়ে গেলেন ওই অটো চালক? তবে কি ঠিকমতো মামলা সাজিয়েই উঠতে পারল না পুলিশ? বৃহস্পতিবার বেলেঘাটায় যাত্রীর পায়ের ওপর অটো তুলে দেন বেপরোয়া এক চালক। অভিযোগ, প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় ওই যাত্রীকে। এমনকি সেই ঘটনায় পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। আর সেই একই দিনে শহরের আরেক প্রান্তে অটো দৌরাত্মের এক নির্মম ছবির সাক্ষী রইল শহর কলকাতা। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মনোজবাবু, আপনাকে সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই। আপনার মার জায়গায় যে কেউ থাকতে পারতেন। কলকাতায় অসংখ্য হাজার হাজার মানুষ প্রতিদিন অটো চড়ছেন। আপনি নিজে এই হঠাৎ মাকে হারানোর জন্য কাকে দায়ী করবেন? একদিকে পুলিশ, যারা সব সময় নীরব থাকে অটোর ব্যাপারে, তোলা, রাজনৈতিক স্বার্থ, কিন্তু এর বটম লাইন হচ্ছে আপনি আপনার মাকে হারালেন। কে দায়ী? দায়িত্ব দেখুন, বলতে কি, যা চলে গেছে উনি তো আর আসবেন না, দায়িত্ব তো যে আছে আমাদের ট্রাফিক পুলিশ, আইন যা ভেঙে চলেছে আমাদের, ওকে আমি দায়িত্ব বেশি দেব।
এবং আপনি দেখবেন কলকাতা শহরের 99% অটোতে ঝালাই করে যে রডটা থাকার কথা সেটা কিন্তু একেবারে আটকানো থাকে, এবং যখনই পুলিশের নজর এড়িয়ে ওটাকে তুলে দিয়ে বাড়তি জার্তি বসানো হয়। এটাই ছবি, এটাই রোজকার ছবি। এটাই প্রায় দেখি। আমি পার্ক স্ট্রিটে কাজ করি, আমি ওদিকেও দেখি মল্লিক বাজার সাইডে প্রায় দেখি ওইটাই। আর যার জন্য আপনি আপনার মাকে হারালেন, এই হঠাৎ করে 500 টাকার জামিনযোগ্য ধারায় মামলা এবং 500 টাকা আপনার মাকে হারাতে হলো, তার জামিনযোগ্য অপরাধ, এবং সে বন্ড পেয়ে বেরিয়ে গেল 500 টাকা। আমাদেরকে তো এখনো কিছু বলিনি কিছু, আমরা তো আমি জানি না এখন, আপনার যে নিউজে দেখলাম তারপর আমি বুঝলাম। এবং আপনি বলুন যে পুলিশের চোখের সামনে প্রতিদিন এই বেআইনি কাজ হচ্ছে, প্রতিদিন প্রত্যেকটা অটোয়, প্রায় প্রত্যেকটা অটোয়। মানে আর আজ আপনি সাবিত্রী দেবী আপনার মাকে হারালেন, আমরা জানি না যে এই শহরে কতজন সাধারণ মানুষকে এই দুর্ঘটনায় হারাবো আমরা, বলা মুশকিল। আমি তিলোত্তমার কাছে আসবো। তিলোত্তমা, তোমায় মনে করিয়ে দেবো, ঠিক 2 বছর আগে, সম্ভবত 2012 সালে অদ্রিকা ঘোষাল, একটা ছোট্ট 4.5 বছরের ফুটফুটে মেয়ে, মায়ের সঙ্গে যাচ্ছিল শর্মিষ্ঠা দেবী, 500 মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অটো। মা চিৎকার করলেন, আর্তনাদ করলেন, অটো থামলো না। এই ঘটনা মনে করিয়ে দিয়ে তোমার কাছে আসবো। শর্মিষ্ঠা দেবীর সঙ্গে আজকে আমরা যোগাযোগ করেছিলাম, কি বলেছেন তিনি? আদৌ তার মেয়ের এই ঘটনা এবং তারপরে সংবাদ মাধ্যমে হইচই হওয়ার পর অটো দৌরাত্ম্য কি কমেছে? কি বলছেন শর্মিষ্ঠা দেবী? দেখুন। আপনি কি মনে করছেন যে বিন্দু মাত্র বদলেছে পরিস্থিতিটা? না, আমার তো সেরকম মনে হয় না যে বদলে, কারণ তারপরেও তো দেখলাম খুচরো পয়সা নিয়ে অনেক সময় অটোওয়ালার সাথে অনেক রকম বিবাদ হয়েছে, অনেকে মার মানে ছুরি ফুরি অনেক সময় দেখেছি। মনে হয় না আমার সেরকম কিছু বদল, মানে মুখে বললেই তো হয়ে যায় না। অটোওয়ালারা নিজেরা যদি না বদলা, নিজেরা যদি নিজেদের মধ্যে সেই পরিবর্তনটা না আনে, তাহলে বাইরে থেকে বলে তো কাউকে কিছু চেঞ্জ করানো যায় না, আমার এটা মনে হয়। তিলোত্তমা, হুবহু বামফ্রন্ট আমলে যা এই আমলেও তাই, সেই অটোরাজ একেবারে অব্যাহত। আমি তোমায় বলছি সুমন, আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা অটোয় যাতায়াত করা এখনো আছে। আমি একেবারে প্রথম থেকে দেখছি যে দুর্ব্যবহার, যে অমানবিকতা, যে আইন ভাঙার প্রবণতাই বা বলি কেন, আইন ভাঙার প্রতিদিনের প্রতি ঘন্টার নানান রকম অভ্যেস, এই জিনিস বাম আমলে যেমন ছিল এখন তেমন আছে। শুধু নয়, আমি লক্ষ্য করেছি যে ঔদ্ধত্য আরও বেড়েছে, দুর্ব্যবহার আরও বেড়েছে, মানুষকে মানুষ বলে মনে না করাবার যে কি বলবো, মানে একেবারে মানে বেনজির কিছু কিছু আচরণ, এটা কিন্তু ক্রমশ উত্তরোত্তর বাড়ছে। এবং এটার কোনো স্বাভাবিক, আমি যদি একজন কোনো অটোওয়ালার কথা বলি, অটো চালকের কথা বলি, একজন কোনো, তিনি হয়তো ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো ব্যবহার করলেন, কিন্তু সাধারণত দৈনন্দিন জীবনে অটোর সঙ্গে যাদেরই একটু একটু লেনদেন আছে, যাওয়া আসা ইত্যাদি আছে, তারা প্রত্যেকেই নিশ্চয়ই আমার মতো তিক্ত অভিজ্ঞতার শিকার, বারবার যেটা হয়েছে। এবং এর পেছনে খুব জিনিসটা খুব খোলা, ভীষণ খোলা। কেন এটার প্রতিকার হয়নি এত বছর সেটাও ভীষণ খোলা, যে সবসময় দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো এই অটো চালকদের বা অটোর মালিকদের ভীষণ রকম ভাবে ব্যবহার করেছে, এবং সেখানে রাজনৈতিক স্বার্থ জনস্বার্থের থেকে বেশি, অনেক বেশি। জনস্বার্থ তো এখানে নেই। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে জনস্বার্থ দেখার যে ব্যর্থতা, অর্থাৎ কর্মসংস্থান তৈরি করা, সেটা না হওয়ার কারণেই প্রথম কিন্তু অটোরা নেমে এসেছিল। হ্যাঁ, প্রচুর অটো নামিয়ে দাও, প্রয়োজনের থেকে অনেক বেশি দাও, দরকার হলে পারমিট বিহীন অটো রাস্তায় এখনো আছে। এবং যেটা অদ্ভুত সেটা হচ্ছে যে পার্টিকুলার রুটে অটো চলা, আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে বোধহয় এই জিনিস নেই যে পার্টিকুলার রুটে অটো চলবে। তারা ট্যাক্সির মতো অটোটাকে ইউজ করে, এবং সেটাই তো করার কথা। পার্টিকুলার রুটে থাকবে বাস, যে বাসে অর্থনৈতিকভাবে অনেক বেশি সাশ্রয়ী বাসের ব্যবহার, পলিউশনের ক্ষেত্রে অনেক বেশি কম, কারণ 5টা অটো বা 10টা অটো যে যাত্রী নেয়, একটা বাস সে যাত্রী নেয়। এই সরাসরি খোলাখুলি যে রাজনৈতিক দলের অটোর ব্যবহার, এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, ভাড়া তারা নির্ধারণ করছে, খুচরো দিতে না চেয়ে দুর্ব্যবহার করছে, শুধু তাই নয় তো, যাত্রীর পায়ের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, খুব খোলাখুলি ভাবে যে টাকা তোলা, মারছে, খুব খোলাখুলি ভাবে টাকা তোলে। অর্থাৎ অটো এলো, সে তার রোজকার আয় থেকে প্রতিটা ট্রিপের জন্য টাকা তুলে দিচ্ছে, খোলাখুলি ভাবে একটা লোক কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সবাই সেটা দেখছি, পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, কোনো প্রতিকার নেই। কিন্তু শুধু অটো নয়, বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ডে এই জিনিসটা হচ্ছে। অবশ্যই, আমি যেহেতু ট্যাক্সি আজকে আমাদের আলোচনার বিষয় নয়, আমি যেন অটো নিয়ে এই কথা বলছি।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। এই নিয়ম ভাঙার খেলা প্রতিদিন পুলিশের চোখের সামনে কিভাবে ক্যামেরাতে উঠে আসে, যে কোনো দিন প্রায় কোনো পরিশ্রম না করে। দেখুন, আইন আছে, আইনের রক্ষকও আছে, তবুও নেই আইন মানার লক্ষণ। সমস্ত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে সকাল সন্ধে শহর জুড়ে বেপরোয়া অটোরাজ। নিয়ম অনুযায়ী অটোতে 4 জন যাত্রী তোলার কথা, 3 জন পেছনে, 1 জন সামনে, চালকের বাঁ পাশে। কিন্তু নিয়ম মানলে তবে না। অতিরিক্ত যাত্রী তোলা আটকাতে লাগানো রড খুলে ঝুলছে, নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে চালকের ডান দিকে দিব্যি বসে যাত্রী। দিনভর শহরের নানা প্রান্তে এই ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। টালিগঞ্জ ফাঁড়ি, সকাল 11টা। নিউ আলিপুর, বেলা 12টা। গার্ডেন রিচ, দুপুর 1:30টা। পার্ক সার্কাস, দুপুর 2:30টে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে পুলিশ, রয়েছে টহলদারি ভ্যানও। তবুও অটো দৌরাত্ম্য আটকায় কার সাধ্যি? বেপরোয়া গতিতে মর্জি মতো পথ ধরে চলছে অটোরাজ। মাত্র 24 ঘন্টা আগেই এই অটো দৌরাত্ম্যের মাসুল গুনেছেন দুজন শহরবাসী। একজন তো প্রাণই হারিয়েছেন, কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি, বদলায়নি অটোরাজ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সমিতদা, যাই করি না কেন পেছনে দাদা আছে, কোনো ধরনের অসুবিধে, অন্যায়, আইন ভাঙা থাকলে দাদা সামলে নেবে, এই মানসিকতাই কি এই চূড়ান্ত দৌরাত্ম্য এবং নৈরাজ্যের সৃষ্টি করছে অটোদের মধ্যে? একদম তোমার সঙ্গে একদম একমত। আমি একটু তোমার 2-3টে পয়েন্ট বলি, যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে ডান দিকে যে রডটা আছে, তুমি দেখবে সেই রডটায় কিন্তু একটা হোল আছে সামনের দিকে, সেটাকে তুলে দেওয়া যায়। একদম। তো এটাকে ফিক্স করে দেওয়া হবে না কেন? এটাকে কেন ফিক্স করে দেওয়া হবে না? এই নিয়মটা যদি প্রয়োগ হয় তাহলে কিন্তু আমি ডান দিকে কাউকে নিতে পারছি না, কিন্তু তুমি দেখো এটাই কিন্তু নিয়ম, কিন্তু সেই নিয়মটা একদম লঙ্ঘিত হচ্ছে। নাম্বার 1, ওটা করে দিলেই অতিরিক্ত যাত্রী আর তোলা যাবে না, সেই জন্য নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি তোমার মূল প্রশ্নটা আসছি। এই যে সেকশন অফ এ পুলিশ কেস দিয়েছে 279, 304 এ, দিস ইজ বিলেবল। পুলিশ চেক করে রাশন নেগলিজেন্স, তুমি জানো এটা। তো সুতরাং যে জায়গাটায় আমি একটু আগে আমি আর তিলোত্তমা আলোচনা করছিলাম, যে জায়গাটা আমাদের মূল সমস্যা হচ্ছে, যে তুমি জানো যে 354 আগে খুব সামান্য একটা জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু সেটাকে এখন বিশাল একটা স্পেয়ার নিয়ে করা হয়েছে। 376টাও কিন্তু তেমনি। বহু আগে থেকে কিন্তু জানো তো একটা সেকশন, আমাদের একটা সেকশন অফ অফিসার্স এটা ডিমান্ড করেছিল টু আওয়ার সুপিরিয়র্স এবং গভর্নমেন্টের কাছে, যে তুমি এই 279 আর 304 এটাকে চেঞ্জ করো। তার কারণ তোমার নিশ্চয়ই মনে আছে, খান্না সিনেমার সামনে থেকে, যদিও আমাদের ওটা বিষয়বস্তু নয়, একটি বাস আর একটা লোকের হাত একদম কেটে নিয়ে গিয়ে, মনে আছে, আমি যদিও আমাদের আজকে অটো, আমি সেই জায়গায় আসছি। তো সুতরাং এই আইনটা কিন্তু চেঞ্জের দরকার। যদি 304 যে সেকশনটা রয়েছে, আমরা অনেকেই জানি সেটা কি, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, তার মধ্যে যদি এটাকে ঢোকানো যায় একটা সাব ক্লজ দিয়ে, তাহলে যেটা প্রয়োজন, সুমন, আমি আই থিঙ্ক এখানে সকলেই বোধহয় একমত হবেন, যে 279 আর 304 এর সাজা অত্যন্ত কম, এবং সাজা কমের থেকেও যেটা বড় কথা, অনেক সময় ফাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর বিচার ব্যবস্থার তো দীর্ঘসূত্রতা একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা এরা সব জানে। এবার এই জায়গাটায় আইনের বদলের কিন্তু ভীষণ দরকার আছে। যদি না হয়, কেন দেখো, এরা সবাই জানে, সব ড্রাইভাররা, সমস্ত ভেহিকলসের ড্রাইভাররা জানে একটা ফাইন দিলেই আমি মিটে যাব, কিন্তু ফাইনটা থাক, ফাইনটা মেন নয়। আমার যদি সেখানে 6 মাস 1 বছর সাজাটা একদম স্ট্রিনজেন্ট ভাবে প্রয়োগ করা যায়, তুমি দেখবে কিন্তু অনেকে চেঞ্জ হবে। হয়তো আমরা সবটা চেঞ্জ হবো না, কিন্তু এই আইনটার বদল যদি না দেয়, কিন্তু এইবার তোমার প্রশ্ন আসছে, এই আইন কিছুতেই বদল হবে না। তার কারণ আমরা বামফ্রন্টের আমল থেকে এটা বলে যাচ্ছি, বর্তমান সময় তো আমরা ধরো চেয়ারে নেই, এখন যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই এই প্রশ্ন তুলছেন আমাদের কাছে যা খবর, কিন্তু এটা হবে না, তার কারণ রাজনৈতিক স্বার্থ। আজকে দেখো, এটা বোধহয় খুব সত্য কথা, যে আজ থেকেও
3.5 বছর আগে যে অটোগুলোয় আমরা একটা অন্য রঙের ঝান্ডা দেখতাম, আজকে সেই অটোগুলোয় কিন্তু আমরা অন্য ঝান্ডা দেখছি। লাল ঝান্ডা পাল্টে গেল তিরঙ্গায় চোখের সামনে, যেখানে সিটু ছিল ঝড়ের বেগে দেখলাম। আচ্ছা, এর ভেতরে আরেকটা আছে, সেটা হচ্ছে এই সরকার আসার পরে কিন্তু রেড শুরু হয়, পারমিটের জন্য ধরপাকড় শুরু হয়েছিল, পুলিশ করছিল, এবং নানা ধরনের এই যে কাটা রুট, কাটা তেলে অটো চালানো, এই ধরপাকড় শুরু হচ্ছিল। তখন রাতারাতি পাল্টে গেল, যে মুহূর্তে পাল্টালো সব স্তব্ধ হয়ে গেল। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। এবার এর মূল কারণটা দেখবে, আমার মনে হয় তিলোত্তমা আমরা সকলেই একমত হব যে এই যেটা তুমি বললে যে রাজনৈতিক নেতাদের বা নেত্রীদের হস্ত যতক্ষণ পর্যন্ত এদের মাথায় আছে, এই আমব্রেলাটা, ততক্ষণ কিন্তু তুমি যতই অনুষ্ঠান করো, আমরা যতই বক্তব্য রাখি, আর যতই আমরা সাবিত্রী দেবীর মতো মানুষকে হারাই, প্রাণ চলে যান। তার কারণ আমাদের কাছে তোমার আমার বা অন্যদের প্রাণ যাওয়াটা বড় কথা না, আমার কাছে আমার এলাকা দখল, আমার ইউনিয়ন দখল, আমার মাসিক যে ইনকামটা, সেই জায়গাগুলো আমার সঠিকভাবে যাতে থাকে, আমাকে এই জায়গাটা দেখতে হবে, পয়সা তোলা আর ভোট তোলা। এর সঙ্গে আরেকটা জিনিস তুমি আমি অ্যাড করে দিয়ে আমি ছাড়ছি, সেটা হচ্ছে এই যে যত পারমিট আছে যত রুটের, মানে আইন মাফিক, তার থেকে কিন্তু বেআইনি অটো বেশি চলছে ম্যাক্সিমাম রুটে বেআইনি অটো। ঠিক, আমি এই পয়েন্টে আসবো। তার আগে আর দর্শকদের দেখাতে চাইবো যে ইদানিং কালে একের পর এক ঘটনা, আমি আবার বলছি যে এটাই ট্র্যাডিশন, এটা হঠাৎ করে 1 বছর বা 2 বছরের মধ্যে শুরু হয়নি, কিন্তু যে ঘটনা সত্যি সত্যি আমাদের নাড়িয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আজ অবধি যার কোনো প্রতিকার হয়নি। আপনাদের সামনে কখনো বচসার জেরে যাত্রীকে মারধর, কখনো বেপরোয়া অটো চালিয়ে পথচারীকে জখম, অটো দৌরাত্মের প্রায় সব ছবিরই সাক্ষী থেকেছে কলকাতা। 4 নভেম্বর 2014 প্রবীণের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় টালিগঞ্জে মহিলা যাত্রীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে অটো চালকের বিরুদ্ধে। 31 জুলাই 2014 মহিলাকে অটোয় তুলে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার মহেশতলা, গ্রেফতার 3। 14 মার্চ 2014 শোভাবাজার উল্টোডাঙ্গা রুটে যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অটো চালক। 21 ফেব্রুয়ারি 2014 দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বেপরোয়া অটো ধাক্কায় মৃত্যু স্কুল শিক্ষিকার। 17 ফেব্রুয়ারি 2014 গাঙ্গুলি বাগানে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া অটোর ধাক্কায় মৃত বৃদ্ধ, গ্রেফতার অটো চালক। 25 জানুয়ারি 2014 খুচরো নিয়ে বচসার জের, নিউ আলিপুরে তরুণীর গলা টিপে ধরার অভিযোগে গ্রেফতার অটো চালক। 15 জানুয়ারি 2014 খুচরো নিয়ে বচসার জের, মেরে তরুণীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার অটো চালক। 23 সেপ্টেম্বর 2012 বেপরোয়াভাবে অটো চালানোর প্রতিবাদ করায় কলকাতা পুলিশের প্রাক্তন ওসিকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে। 16 আগস্ট 2012 বরানগরে চলন্ত অটো থেকে পড়ে যায় 4 বছরের শিশু, মায়ের শত আরতি সত্ত্বেও অটো না থামানোর অভিযোগ চালকের বিরুদ্ধে। 19 জুলাই 2012 ল্যান্সডাউনে সিগন্যালে দাঁড়ানো গাড়িতে অটোর ধাক্কা, এক মহিলাকে জোর করে অটোয় তুলে নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগ। ভুক্তভোগীদের কথায় এ তো হিমশৈলের চূড়া মাত্র, এ খতিয়ানের শেষ নেই। কিন্তু যাত্রীদের প্রশ্ন, কেন বাগে আনা যাচ্ছে না এই বেপরোয়া অটো চালকদের? এ কি পুলিশের নিষ্ক্রিয়তা নাকি সদিচ্ছার অভাব? এবিপি আনন্দ। বিভুবাবু, এই সরকার 2011 ক্ষমতায় আসার পর কিন্তু কয়েক মাসের মধ্যে ট্রাফিক পুলিশ অত্যন্ত কড়াকড়ি করে এবং পারমিট দেখতে চায়, কাটা তেলে অটো বন্ধ হয়, রুট সুনির্দিষ্ট হয়। এইটা যখন হচ্ছিল, রাতারাতি সমস্ত সিটুর লাল ঝান্ডা আইএনটিটিইউসি তিরঙ্গা ঝান্ডায় পাল্টে গেল, তারপরই সব থেমে গেল। মানবেন আপনি? চোখের সামনে হয়েছে আমাদের। এটা তার আগেই হয়েছে, যখন 2011 সালের নির্বাচনের ফল ঘোষণা হয়, রাতারাতি কিন্তু এরা দলবদল করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহন করে। অটোর ব্যাপারটা আমি আপনাকে বলছি, গড়িয়া টুকটার ব্যাপারে, যেটা এবিপি আনন্দ খুব সাহায্য করেছে, এবং যেখান থেকে মূল আন্দোলনটা কিন্তু অটোর বিরুদ্ধে, অটোর দৌরাত্ম এবং বেপরোয়া গাড়ি চালানো না, অটোর দৌরাত্মের বিরুদ্ধে। আমরা এটা মানি যে অটো হচ্ছে কলকাতার পরিবহনের অবিচ্ছেদ্য অংশ, অটোর বিরুদ্ধে নয়।
কিন্তু অটোর দৌরাত্মের বিরুদ্ধে, বেআইনি অটোর বিরুদ্ধে, পারমিটহীন অটোর বিরুদ্ধে, কাটাতেলে চলা অটোর বিরুদ্ধে। এইবার দেখুন এইবার বললো যে যেটা বলছেন যে রাতারাতি চলে গেছে, রাতারাতি নয়, নির্বাচনের ফল ঘোষণার পর তারপরে চলে গেছে। সমস্ত স্টেপ কি করে বন্ধ হয়ে গেল? বেআইনি কাজের বিরুদ্ধে অভিযান সব বন্ধ হয়ে গেল। আমি আপনাকে বলছি, আমি গড়িয়াহাট রুটে 4টি জায়গায় কাটাতেল বিক্রি হতো, কুসুমকানন, রামগড়, বাপুজীনগর, গড়িয়া। আজকে কিন্তু কাটাতেল সেখানে বিক্রি হচ্ছে না। আমি প্রত্যক্ষভাবে আন্দোলন করেছি বলেই আপনাকে বলতে পারি। তারপর যে বলছে পারমিটের কথা বলছে, আমি এখনো বলছি 95% কিন্তু গাড়ি এখন পারমিট করতে বাধ্য হয়েছে। কারণ ইউনিয়ন একটা স্টেপ নিয়ে বলছে তোমাকে যখন 317 টাকার বিনিময়ে তোমাকে পারমিট দেওয়া হচ্ছে, তুমি নেবে না কেন? এবং বিশ্বাস করবেন না, আমার অঞ্চলে অনেক অটো মালিক আছেন, ড্রাইভার আছে, এখন কিন্তু 95% কিন্তু অটো পারমিট করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে পারমিট করার পরে মালিকরা কি করছেন? মালিকরা তো চালাচ্ছেন না, তারা করছেন ড্রাইভারদের দিচ্ছেন। এই ড্রাইভার কারা? এই ড্রাইভার হলো বিভিন্ন গ্রাম থেকে সমস্ত ছেলে এখানে শহরের মুখে আসছে যে কাঁচা পয়সা কামাও। এবং সবচেয়ে বড় যেটা দিন দেখা যাচ্ছে, এই অটো ড্রাইভাররা এরা বিভিন্ন জায়গার থেকে আসছেন। কলকাতার বুকে অটো চালিয়ে কাঁচা পয়সা 300 টাকা, 280 টাকা, 320 টাকা রোজগার করছে। এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, মূল যেটা কারণটা খুঁজে পেলাম আমরা, সেটা হলো নেশাগ্রস্ত অবস্থা। এই অটো ড্রাইভার আপনি জানেন না, এরা ডেন্ডেটে নেশা করে। অটো ড্রাইভাররা গাঁজা খায়। কি বলছেন? আমি বলছি যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, আপনার এই দুটো বাক্যে তো সেটাকে মানে আমি বলছি যে এরপরে তো অটো বেআইনি করার দাবি উঠবে। এইটাই বলছি, অত ব্যান করার দাবি উঠবে। ব্যান করার দরকার আছে তো। আজকে অটো পুলিশ তো ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। মালিক করছে না, মালিকরা আজকে আমার প্রশ্ন যে মালিকরা কেন অটো ড্রাইভারের সমস্ত পরিচয় না নিয়ে সে কেন অটো ড্রাইভারকে গাড়ি চালাবে? আপনি যা বলছেন তো সমিত দা, নারকোটিক ড্রাগ অ্যাক্টে গ্রেফতার হবে। এক মিনিট, মানে গাঁজা ডেন্ডেট অটো চালায় মালিক পক্ষ। না দাদা, আপনার সঙ্গে আমি এক সহমত পোষণ করতে পারছি না, আমায় ক্ষমা করবেন। আমার বেশ কিছু অটো ড্রাইভার এবং অটো মালিকদের সঙ্গে পরিচিতি আছে। ইউনিয়ন যাকে ডিউটি দিতে বলবে তাকে ডিউটি দিতে হবে। আমি আপনাকে বলছি অটো মালিকের কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে 34 বছর রাজত্বে। এই মুহূর্তে আপনাকে বলছি, আমি বেশি করে অটো আন্দোলনে যুক্ত, এবিপি আন্দোলন সেটা জানেন। আপনাকে আমি এই মুহূর্তে মালিক সিদ্ধান্ত নেবে গাড়ি চালাবে কি। আপনাকে আমি একটা কথা বলি, 34 বছর আগে হোক আর এখনই হোক, একদিন আমি রাত্রিবেলা এই মুহূর্তে কিন্তু আমি আপনাকে বলছি, আমি শুনুন, একদিন রাউন্ডে আমি যাচ্ছি, বুঝছো? আমি তোমাকে জাস্ট তিলোত্তমার সঙ্গে আলোচনা করছি। গতকাল আমি বিবেকানন্দ সোসাইটিতে একটা লেকচার ছিল, সেখান থেকে যখন ফিরছি, বিডেন স্ট্রিট আর সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ লাল লাইট হঠাৎ হয়ে গেল, আমাদের ট্যাক্সিটা থেমে গেল। আমাদের বাদিকে 6টা অটো, দুটো রয়ে 6টা অটো, ইউ বিলিভ মি, 6টা অটো রেড লাইটকে ভায়োলেট করে স্ট্রেট চলে গেল, পুলিশ আছে। কিন্তু পুলিশ কিছু সমিতা 4 নম্বর ব্রিজে আপনি যান, প্রতিদিন প্রকাশ্য দিবালোকে এই ছবি দেখতে পারবেন। তুমি ঠিকই বলেছো, দরকার আমার সময় একেবারে শেষ, কিন্তু যে মারাত্মক অংশে আমরা এখানে এসে পৌঁছলাম, যেখানে বিভুবাবু নিজেই বলছেন যে নেশাগ্রস্ত ড্রাইভার, অর্থাৎ এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম যে বেআইনি কাজে ট্র্যাডিশন চলে আসছিল, সেটা ছাপিয়ে গেল বোধহয় বিভুবাবুর এই বক্তব্য যে ড্রাইভাররা কি এই মারাত্মক নেশা করে। তার মানে প্রতিদিন আমরা যে অটোয় যাত্রা করছি, কতটা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, কার্যত প্রাণ হাতে নিয়ে আমাদের যেতে হচ্ছে। এখনো পর্যন্ত আমার বক্তারা কি বললেন আপনাদের সামনে এক ঝলকে। গভীর উদ্বেগ নিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ যে অংশে আমরা আলো ফেলতে চাইলাম আর যে অংশে আলো পড়লো তা আরও ভয়ঙ্কর। কিন্তু মানুষের শুভবুদ্ধির ওপর আমরা ভরসা রাখবো অটো চালকদের শুভবুদ্ধির ওপর এবং মালিক ইউনিয়নের শুভবুদ্ধির ওপর তো বটেই। তার কারণ আমরা বিশ্বাস করি যে এখনও সমস্ত মানুষ উদ্ধত হয়ে যাননি, এখনও সমস্ত মানুষ নেশাগ্রস্ত হয়ে যাননি, তাহলে বোধহয় সিস্টেমটা কোলাপস করে যেত। অটো কলকাতার পরিবহনের নিঃসন্দেহে অবিচ্ছেদ্য অংশ, সেই জন্য অটোকে রেখে কিভাবে নিয়মের শৃঙ্খলার নিগড়ে তাকে নিয়ে আসা যায় নিঃসন্দেহে আমাদের ভাবতে হবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরব কুমার শানুকে নিয়ে, এই সপ্তাহে যিনি বিজেপিতে জয়েন করেছেন এবং এই প্রথম তার বিজেপিতে যোগদান করার পরে কলকাতায় এসে শটান আমাদের স্টুডিও। ছোট্ট একটা বিরতির পর আপনারা দেখছেন ঘণ্টাখানেকের।
Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে কুমার শানু। শানুদা, স্টুডিওতে স্বাগত, একই সঙ্গে রাজনীতিতে। কদিন, এক সপ্তাহ তো হয়নি বিজেপিতে? না, খুব কম সময়। বাট কোনো তফাৎ বুঝতে পারছো গায়ক কুমার শানু আর রাজনীতিবিদ? বাট একটা কথা বললে ভুল হবে, একটা কথা বলাটা উচিত যে আমি 2004-এর বিজেপি জয়েন করেছিলাম এবং ওনাদের প্রচারে সব জায়গায় হেল্প করেছিলাম। মধ্যখানে ওনারা ডাকেননি, ওই জন্য যাইনি। আমার মনে আছে সেই সময় তুমি একটা গান, একটু তোমারই গান পাল্টে করছিলে, অটলজি কো দেখা তো এসা লাগা। তো যাই হোক, আমি বিজেপির সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত ছিলাম। মতলব কথাটা হচ্ছে যে আমার মন থেকে আমি কতগুলো লোককে আমার জীবনে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, তার মধ্যে বাজপেয়ী একজন। আর রিসেন্টলি যেমন মমতা দিদি একজন। রিসেন্টলি মোদিজি যে ধরনের কাজ করছেন, ওনার কাজ দেখে, আর উনি একটা মন্ত্রী যে এই কটা দিনের মধ্যে 45টা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি মিট করেছেন, যেসব জায়গায় কেউ 10 বছর যায়নি সেখানে উনি গেছেন, এমন এমন জায়গায় গেছেন। যদি চয়েস ধরো র্যাপিড ফায়ার, অটল বিহারী বাজপেয়ী না নরেন্দ্র মোদী? ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। অটল বিহারী বাজপেয়ী আমার হৃদয়ে থাকবে, আর নরেন্দ্র মোদীর থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। নরেন্দ্র মোদী জাস্ট নাও। একটা জিনিস বলো, আমার মনে হচ্ছে তুমি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে জানো তো অনেক উড়ালপুল, অনেক প্রজেক্ট ধরো লেফটরা করে গেছিল, আবার অভিযোগ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রিওপেন করেছেন, নতুন করে উদ্বোধন হয়েছে, দুবার উদ্বোধন হয়েছে। সেরকম রাজনীতিবিদ কুমার শানুর দুটো উদ্বোধন হলো, একটা 2004-এর মার্চে আর একটা 2014-তে। সেই ধরনের উড়ালপুল যার দুবার উদ্বোধন হলো। জোকস অ্যাপার্ট, দুটো সময় ধরো 4 যদি ধরো কিংবা 14-তে বিজেপি তখন ক্ষমতায়, খুব ভালো সময়। তো কেউ তো এরম বলতে পারে যে কুমার শানু সুখের পায়রা। ভালো সময় আসে যখন গোটা দেশে এইরকম অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিজেপি পাওয়ারে, এবং এমনিতেই পলিটিক্সে যে সব সেলিব্রিটিরা আসে তাদের সম্বন্ধে বলা হয় যে পরিযায়ী পাখি। একটা ভালো সময় আসে, তারপরে উড়ে চলে যায়, পাবলিক আর খোঁজ পায় না। তোমার ক্ষেত্রে সেরকম হবে না তো? তাতেও ক্ষতি কি, যদি সে সেইটুকু সময়ের জন্য এসেও যদি কিছু ভালো কাজ করে দিয়ে যেতে পারে, বা ভালো গরিবদের জন্য কিছু করে দিয়ে যেতে পারে, যার জন্য আজকে আমার বিজেপিতে নতুন করে বিজেপিতে সেকেন্ড ইনিংস মেরা আমার এসছে এই জন্যে যে আমার যেটা মাকসাদ ছিল, আমি নিজের পয়সা দিয়ে, তোমাকে একটা কথা বলি, আমি নিজের পয়সা দিয়ে টুকটুক করে জমিয়ে টুকটুক করে জড়ো করে একটা স্কুল বানিয়েছি ক্যানিংয়ে, গরিব অনাথ বাচ্চাদের পড়ানোর জন্য। সেই স্কুলটা আমার বানাতে লেগেছে 3 বছর, কারণ আমি নিজের পয়সা দিয়ে বানিয়েছি। কারণ আমাকে আমার ফার্স্ট ফ্যান ক্লাব ক্যানিংয়ে, তো ক্যানিংয়ে ছেলেটা আমাকে প্রচণ্ড ওখানে হেল্প করেছে। তা আমি স্কুলটা বানাতে একটা জিনিস চিন্তা করলাম যে আমি এত বছর ধরে, 3 বছর ধরে অনেকের মুখ চেয়েছিলাম, অনেকের দিকে তাকিয়েছিলাম, অনেকের কাছে গেছিলাম, বলা যেতে পারে, তো কেউই আমাকে কোনো দিক থেকে সাহায্য করেনি। এবং এই মুহূর্তে মোদির যে কথাবার্তাগুলো, বা মোদি যে ধরনের বিকাশ চান, বা উন্নয়নের যে একটা ব্যাপার যেটা ওনার মধ্যে প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে, যেটা সেইটার জন্য আমার মনে হয়েছে যে এই স্কুলটা যদি আমি এনাদের ছত্রছায়াতে করতাম, এনাদের থেকে সাহায্য পেতাম, তাহলে আমি এইখানে পশ্চিমবাংলার বুকে বছরে 2টো করে স্কুল খুলে দিতাম। তুমি বলছো যে মানুষের জন্য কাজ করা এবং মানুষের জন্য ভালো কাজ করার জন্য পলিটিক্যাল পার্টির একটা ছায়া, একটা আশ্রয় দরকার। ছায়া মানে কি, আমাকে ফান্ড জোগাড় করতে আমার নিজস্ব যে ক্ষমতা, তাতে আমার 3 বছর লেগেছে একটা স্কুল তৈরি করতে। এবার যদি আমাকে পার্টির থেকে কোনো রকম সাহায্য করে, বা পার্টির পাশে দাঁড়িয়ে যদি, তার বদলে আমি আমার সার্ভিস তাদেরকে দেবো, এবং তার বদলে তারা আমার যে মাকসাদ, যেটা আমার যে গরিব মানুষের ভালো করা, সেটা যদি আমার ফুলফিল হয়, আমার সেটাই খালি লক্ষ্য। ফাইন, কিন্তু এই লক্ষ্য পূরণে তুমি এগোচ্ছ, ক্ষতিও কিন্তু অনেক স্বীকার করতে হবে। কেন ক্ষতি স্বীকার করতে হবে? তোমার একটা ছোট্ট উদাহরণ দিই। কলকাতা শহরের উত্তর পূর্ব ভাগে তোমার নামে হোর্ডিং অবধি পড়েছিল। কি ছিল সেটা? বাঙুর বইমেলায় কুমার শানু গান গাইবেন। তুমি বিজেপিতে জয়েন করার পর রাতারাতি সেই হোর্ডিং নেমে গেছে। আমরা যে কথা বলেছিলাম মৃগাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে, উনি ওখানকার প্রাক্তন কাউন্সিলর এবং বইমেলা কমিটির পদেও আছেন, সাধারণ সম্পাদক। কি বলেছিলেন মৃগাঙ্ক বাবু, কি বলেছেন আমাদের ক্যামেরার সামনে দেখাবো। সামনের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করেছি। কুমার শানু গত 3 দিন আগে
রাজনৈতিক দলে যোগদান করেছি, আমিও একজন রাজনৈতিক দল করি। তো সেক্ষেত্রে রাজনৈতিকভাবে আমাদের তো সেই দলের সাথে আমাদের তো মত পার্থক্য আছে, তার জন্য ক্যান্সেল করেছেন? অবশ্যই। মেলাটা কি কোনো দলের? মেলা দলের না, মেলা সর্বসাধারণের জন্য। তাহলে ক্যান্সেল করলেন? কিন্তু বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেহেতু রাজনৈতিক দল করি, সরাসরি করি, দলের আমি প্রতিনিধি, তো স্বাভাবিকভাবে আমার একটা দায়বদ্ধতা থাকে। শানুদা, এইটা হচ্ছে কস্ট, যে মূল্যটা, যে মাসুলটা শিল্পী কুমার শানুকে চুকোতে হবে রাজনীতিবিদ কুমার শানুর জন্য। বাট একটা জিনিস আমি বলে দিই আপনাকে, কে আমি যখন গান গাই, আমি চোখ বন্ধ করে গান গাই, আমি তখন ভাবি না যে আমার গানটা বিজেপি শুনবে না তৃণমূল শুনবে না সিপিএম শুনবে, মা মুসলিম শুনবে না হিন্দু শুনবে। আমি কিন্তু গানটা সর্বসাধারণের জন্যই গাই। ঠিকই, কিন্তু ওনাদের বক্তব্য, ওনারা চোখ খুলে মঞ্চে বিজেপির কুমার শানুকে দেখতে পাবেন, দেখতে চাইছেন না। এটা তো একটা আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি বারবার একটা কথা বলতে চাই যে আমি যে জয়েন করেছি, আমার কিন্তু উদ্দেশ্যটা বাংলার ভালো করার জন্য, বাংলার গরিব মানুষ। আমি যে জিনিস দেখে এসেছি নিজে চোখে, আমি ক্যানিংয়ে গিয়ে সুন্দরবনের নৌকা করে ভেতরে ভেতরে ঘুরেছি, এমন এমন জায়গা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আমি সব জায়গায় শো করেছি। আমি সেখানে গিয়ে দেখেছি গরিব কাকে বলে, গরিব কাকে বলে আমি নিয়ে চোখে। একটা মাছিস তিলিকে, একটা দেশলাইয়ের কাঠিকে মধ্যখান থেকে চিড়ে দুভাগ করে দুবার জ্বালানো হয়। এই দেশে আমরা থাকি। সুতরাং সেখানে আমি যদি, আমার যেটা মনে হয়েছে সব থেকে বেশি, যে একটা ল্যাক অফ এডুকেশন অ্যান্ড গরিবি। ঠিক আছে, ঠিক ঠিক শানুদা, একদম ঠিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমন একটা পলিটিক্যালি পোলারাইজ স্টেট, এখানে সমস্ত কিছু রাজনীতির রং দিয়ে মাপা হয়। আমি তোমায় উদাহরণ দিচ্ছি, আমায় বছর দুয়েক আগে বাংলার অত্যন্ত জনপ্রিয় এক নায়ক বলেছিলেন যে আমার পক্ষে পলিটিক্স খুব মুশকিল, তার কারণ পূর্ব মেদিনীপুরে আমি যদি এই মুহূর্তে কোনো একটা দলে, সিপিএম বা তৃণমূলই তখন দুটো মেরু ছিল, কোনো একটা দিকে যাই, তাহলে তৃণমূলের লোকেরা বা সিপিএমের লোকেরা, যারা যে দলে আমি গেলাম না, তারা তো মানে হলে আসবে না, আমার সঙ্গে সঙ্গে ভেবে নেবে যে অমুক দলের নেতা। তো আমি বলছি একটা শিল্পীর পক্ষে এইটা তো একটা মানে আমি বলছি একটা লার্জার অডিয়েন্সকে তুমি পলিটিক্সে হারাওনি। নো ব্যারিয়ার। আপনি যে কথাটা বলছো তুমি, আমি সেটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে পার্টিই থাক ক্ষমতায় বা যে পার্টিই করুক, জনতা ছাড়া কোনো পার্টি হয় না, এটা তো ঠিক। তো জনতার যদি ভালো করা যায়, যদি আমার যদি মাকসাদটা লোকে বুঝতে পারে যে আজকে আমি কেন বিজেপি সাহারা নিয়েছি। আমি এখানে 3 বছর ধরে ওয়েট করেছিলাম, 3 বছর ধরে আজকে আমি ওয়েট করেছিলাম যে কেউ আমাকে একটু সাহায্য দিক, বাট আমাকে কেউ সাহায্য দেয়নি। আর আজকে ওনারা যদি ডেকে আমাকে আজকে বিজেপিতে আমাকে ওনারা নেন, আর তার দ্বারা যদি ওনারা আমাকে কোনো হেল্প করেন, যেটাতে আমার হাজার হাজার বাচ্চা গরিবদের কিছু সাহায্য হয়, আমি রাজি আছি তার জন্য। এর সামনে পুরো ভোট তুমি ক্যাম্পেইনে যদি ওনারা চান 100 বার, আমি চান্স না, আমি ওনাদের বলেছি যে আমার সার্ভিস এটাই হবে, আমি আপনাদের সঙ্গে ক্যাম্পেইনে থাকবো, আপনাদের যে কোনো কর্মে আমি থাকবো। আমি কোনো ইলেকশন লড়তে চাই না, ইলেকশন চাও না, কিন্তু আমি বলছি যে দলে মন্ত্রী হতে চাই না, আমি ইলেকশন লড়তে চাই না। হ্যাঁ, দল চাইলে না, আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে এটা রয়েছে, আমি মন্ত্রী হতে চাই না, আমার ইলেকশন লড়তে চাই না। এবং লাস্ট কথা হচ্ছে মোদিজি বা অমিত শাহ, তারা যদি পার্সোনালি আমাকে কিছু বলেন সেটা আমি ফেলতে পারবো না, তবে এই মুহূর্তে না। আমি তাদেরকে আমি চেষ্টা করবো বোঝাতে যে আমি এই জন্য আসিনি এখানে। তুমি বলছো মন্ত্রী হতে চাও না, বাবুল সুপ্রিয় এমপি, তারপরে এখন কেন্দ্রীয় মন্ত্রী, এইটা ভালো, হ্যাঁ খুব ভালো, উই অল আর হ্যাপি ফর দ্যাট। হ্যাঁ, কিন্তু এই সুযোগ তোমার সামনে এলে না, আমি কিন্তু এটা ফট করে অ্যাকসেপ্ট করবো না। কেন বলছো? না, আমি এই কারণে, এটা তো মানুষের জন্য কাজ করা না, মানুষের জন্য কাজ করার জন্য মন্ত্রী হওয়ার দরকার লাগে না, মন্ত্রী হবার বা তোমার এমএলএ হবার দরকার লাগে না। যদি মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে মনে, যেমন আমি করেছি, আমি তো কোনো পার্টির থ্রু দিয়ে করিনি, আমি নিজে থেকে করেছি। এখন আমি করে দেখেছি যে সময় সাপেক্ষ হয়ে যায় অনেকটা। তো যদি তাড়াতাড়ি কিছু বিকাশ করতে হয় বা যদি তাড়াতাড়ি আমার যে মাকসাদটা
সেই মকসদটাকে পুরা করতে হয়, তাহলে আমাকে একটা বড় সাহায্য নিতেই হবে। কারণ কিন্তু যেহেতু তুমি একটা দলে নাম লিখিয়েছো এবং এইখানে ওয়েস্ট বেঙ্গলের এতটা মানে দলীয় রাজনীতি এতটা স্ট্রং এবং প্রায় অন্য দল মানে শত্রু এইভাবে দেখা হয়, ঠিক কি ভুল আমি সে কথা বলছি না, কিন্তু দেখা হয়। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলে আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যান্ট্রো বা অন্য গাড়িতে যদি তোমার কুমার শানুর কোনো গানের সিডি থাকে সেটা আর চলবে না, তার কারণ তুমি বিজেপিতে নাম লিখেছো। আমার মনে হয় না তা, হ্যাঁ আমার মনে হয় না উনি গান শুনবেন, নিশ্চয়ই শুনবেন আমার গান। ঠিক আছে, তুমি শোনানোর চেষ্টা করো, শুনলে তো ভালোই। আবার উনি গান শুনলে বিজেপি শুনবে কিনা এটাও একটা সমস্যার জায়গা আছে। না জোকস ব্যাপার, আমি হ্যাঁ এক্স্যাক্টলি, পলিটিক্স এই রকমই জিনিস। তো আমার বক্তব্য যে এখানে তোমার যারা ফ্যান ফলোয়ার তাদের কাছে কোনো ধাক্কা যাবে না, কুমার শানু একেবারে সরাসরি দলীয় রাজনীতিতে চলে এলো। দেখো আমি অ্যাক্টিভ রাজনীতি কোনোদিনই করব না। অ্যাক্টিভ রাজনীতি যেটাকে বলা এটা বলা যায়, আমি বলা যায় মোদি বা অমিত শাহই বললো যে শানু তোমার টিকিট দিচ্ছি, তুমি 16 বিধানসভা নির্বাচনে লড়বে না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আই কান্ট ডু দ্যাট, আই কান্ট ডু দ্যাট। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই যে আমি আশিকির সময় আমি যেরকম বিজি ছিলাম না তার থেকে অনেক বেশি বিজি এখন আমি। তা সত্ত্বেও আমার মনের মধ্যে যে গরিবের জন্য এটা করার ব্যাপার, আমি চ্যারিটি প্রচুর করি, চ্যারিটি আমি সেগুলো কোনোদিন পাবলিসিটি করিনি, না কোনোদিন বলেছি কাউকে। আমি এখানে বাইপাস থেকে আরম্ভ করে, কিডনি থেকে আরম্ভ করে, ক্যান্সার পেশেন্ট থেকে আরম্ভ করে কারোর জন্য কিছু করিনি। বহু লোকের আছে এরকম করেছি, কিন্তু আমি পাবলিসিটির জন্য করিনি কোনোদিন, না তোমাদের চ্যানেলে এসে কোনোদিন বলেছি। আজকে বলছি এই কারণে যে আজকে আমি অন্ধকারেতে তোমার সঙ্গে সামনাসামনি বসেছি, যে একটু প্রাইভেটলি তোমার সঙ্গে একটু গপ্তগু করে নিই, কিছু মনের কথা তোমাকে বলে দিই, এই জন্য এসছি। আর পার্টিতে যাওয়ার মাকসাদ আমি বলে দিয়েছি, আমার না তো ইলেকশন লড়বার ইচ্ছা, না আমার মন্ত্রী হওয়ার ইচ্ছা। আমার যদি গরিবের ভালো করতে হয়, আমাকে যদি ওরা কোনো এমপি করে দেয় তাহলেও করে আমি খুশি হব, আমি অ্যাকসেপ্ট করে নেবো। কিন্তু সেটা কিন্তু তুমি এমপি করলে তুমি খুশি হবে, নিশ্চয়ই খুশি হবো। আমি তো সেটাই বলেছি। না তুমি এমপি করলে সেটা হচ্ছে গিয়ে ইলেকশন লড়ে গিয়ে এমপি হওয়া। ও তুমি রাজ্যসভার এমপি বলছো, কি করে আমি জানি না রাজ্যসভার, ওই হ্যাঁ সেটা করলে পরে আমি জানি যে সেখান থেকে একটা ফান্ড পাওয়া যায়। আমি আমারও যেরকম মোদিজি যেরকম কথা বলে যে আমি না নিজে না খাবো কাউকে খেতে দেবো না, আমারও ঠিক সেম কথা। আমার কিন্তু ক্যারেক্টারটাই এই। আমি তোমার একটা জিনিস দেখবে, তোমার দেখলেও ভালো লাগবে যে আজ থেকে প্রায় 10 বছর আগে আমি তোমার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, তুমি বলেছিলে যে পলিটিক্স তোমার কাপ অফ টি নয়, 5 মিনিটও তুমি থাকতে পারবে না। কি বলেছিলেন কুমার শানু, একবার দেখাই। কুমার শানু এখন অ্যাবসলিউটলি অ্যাপলিটিক্যাল। হ্যাঁ অ্যাপলিটিক্যাল মানে হ্যাঁ পলিটিক্যাল না, কোনো ব্যাপারে নেই না ভাই, তুমি পাগল না মারোয়াড়ি। আর আমি যদি পলিটিক্সের জীবনে কোনোদিন যাইও তাহলে আমি হয়তো 5 দিনও টিকতে পারবো না। সত্যি কথা বলি, যে সত্যি কথা বলি আর সত্য পথে চলি, এই যে ব্যাপারটা আছে এইটা আমার মধ্যে খুব বেশি দানা বাঁধা রয়েছে, যার জন্য আমি পারবো না, সহ্য করতে পারবো না ব্যাপারটা। এখনো তোমার কি মনে হচ্ছে, তুমি রাজনীতিতে এসে আমার কথা না কোনো বিশেষ না, আমার কথাগুলো শুনে তোমার কি মনে হলো যে আমি যদি তোমার রাজ্য, আমি যদি তোমার একটা এমপির কথা বলেছি, এমপি হতে গেলে তোমার আমার মনে হয় না খুব একটা বেশি তোমার ওই মিনিস্টারদের মধ্যে থাকা বা রাজ্যসভার এমপির কথা তুমি জাস্ট আমি আমার কাজ করা না, এটার জন্য আমার এত যেটার জন্য তোমায় বলছিলাম যে আমি কেন মন্ত্রী হব না, আর কেন সেটা আগেও বলেছিলাম, আজকেও তোমার সেই কথাই বলছি যে আমার সেই সব কোনো লোভ নেই। আমি যার জন্য আমি সাহায্য পেতে চেয়েছি সেটা হচ্ছে আমার মাকসাদ, আমার যে মাকসাদ গরিবকে ভালো করার, সেটা আমি ক্যানিং থেকে শুরু করেছি, অল ওভার বেঙ্গল আমি যাব। তোমার কি কোনো রেকর্ড, যেরকম তোমার একটা রেকর্ড আছে যে একদিনে 28টা গান গাওয়া, সেরকম রাজনীতিতে কোনো রেকর্ড করার কথা ভাবছো? ইচ্ছা আছে, যদি আমাকে যদি গভর্নমেন্ট থেকে যদি আমাকে সাহায্য দেয়, আমি 1 বছরের মধ্যে 2-3টে স্কুল খুলে দেখিয়ে দেবো। আচ্ছা, 3টে স্কুল খুলে, কেন আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার চারদিকে আমার ফ্যান ক্লাব আছে, যারা ব্যাপারটা নজর রাখতে পারবে এবং ফাস্ট কাজ হতে পারবে। যার জন্য আমি কি করব, 3টে স্কুল খুলে একটা রেকর্ড করে দেবো যে 1 বছরের মধ্যে 3টে স্কুল খুলে দিলাম। আচ্ছা ফাইন। বাবুল সুপ্রিয়র মধ্যে তুমি মন্ত্রী হতে চাও না, বাপি লাহিড়ী এখানে শ্রীরামপুর থেকে নির্বাচনেও লড়েছিলেন, তো বাপিদা কোনোভাবে তোমার ইন্সপিরেশন একই দলে? না, ইন্সপিরেশন মানে আমি বলছি রাজনীতিতে আসার ক্ষেত্রে না, আমি মোদিজিকে দেখে, অমিত শাহকে দেখে, মোদিজিকে দেখে না আমার কতগুলো জিনিস আমি দেখেছি যে ওনার মধ্যে যে ব্যাপারগুলো আছে, কতগুলো এমন ব্যাপার আছে, ডেয়ার ডেভিল ব্যাপার আছে, যেগুলো সেই ডিসিশন মেকার যেটাকে বলা হয়, সেই ডিসিশনগুলো নেওয়ার মতো ক্ষমতা আমাদের আগের অনেক প্রধানমন্ত্রীর মধ্যে ছিল না, এবং যার জন্য আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। আমাদের সবথেকে বড় কথা যে বেঙ্গলও আজকে অনেক পিছিয়ে গেছে, বেঙ্গলও আজকে পিছিয়েছে বিকজ অফ এই
পোভার্টি বলো, সব থেকে বড় কথা আমাদের এখান থেকে শিল্প চলে যাচ্ছে, শিল্পটা এখানে আসার দরকার আছে, শিল্প এখানে প্রচুরভাবে দরকার আছে আসার। 2 নম্বর কথা হচ্ছে শিক্ষা। গরিবীর মধ্যে একটা জিনিস আমরা সবসময় জানি, পলিটিশিয়ানরা সবসময় চায় যে যত অশিক্ষিত থাকবে তত আমাদের সুবিধা, যেটা আগের লোকেরা করে গেছে। সে যাই হোক, কথা হচ্ছে যে শিক্ষাটাকে যাতে শিক্ষাটা দেওয়া যায় তার জন্য প্রথম পদক্ষেপ আমার হচ্ছে গিয়ে আমি স্কুল খুলেছি, এবং স্কুল খুলেছি শুধু না, আমি আরও স্কুল খুলতে চাই, আরও ইন্টেরিয়ারের মধ্যে গিয়ে স্কুল খুলতে চাই। এখানে কোনো পার্টি পলিটিক্সের মধ্যে ব্যাপার নেই। কিন্তু ইতিমধ্যেই তুমি বিজেপিতে আমি জয়েন করেছি, দুই পক্ষের এক পক্ষে এসে জয়েন করেছি। জয়েনটা করেছি এই কারণে যে আমাকে বাকি পার্টিরা, এবং পুরো ভোটে তুমি বলছো তুমি পার্টির নির্দেশ পেলে তুমি নিজে থেকেও বলেছো যে তুমি প্রচারেও আসবে। ডেফিনেটলি আসবো, প্রচারে আসবো, ওদের সমস্ত কাজে আমি হেল্প করব, যতটা আমার দ্বারা হওয়া উচিত আমি ওদের হেল্প করব পুরোপুরি। আমি অ্যাক্টিভলি ওদের সঙ্গে আমি পার্টি প্রচারে যাব, যেখানে যেতে হয় সেখানে যাব, কোনো মিটিংয়ে, যে কোনো ব্যাপারে ক্যাম্পেনিংয়ে আমি আছি ওদের সঙ্গে। আর রাজ্যসভার টিকিট পেলে সেই ফান্ডটা স্কুল টোটালি আমার গরিবদের জন্য, আমার গরিবদেরকে আমি খুশি করতে চাই। কিন্তু একটা জিনিস বলো, রাজনীতিতে থাকতে গেলে, অ্যাক্টিভ পলিটিক্সে থাকতে গেলে প্রচারে আসতে হবে, ভিজিবিলিটি অনেক বাড়বে, সেলিব্রিটি স্ট্যাটাস ধাক্কা খাবে না? আমার মনে হয় না, কারণ আমি ভেরি মাচ গ্রাউন্ড লেভেলের লোক। কারণ আমার বাবা, আমার দেখেছো তো কত গরিব, প্রচন্ড গরিবী, সেই গরিবীর মধ্যে আমরা 55 তলার ওই গলির মধ্যে খেলা লোক, আমরা গরিবী দেখেছি। আমার বাবা 10 টাকা করে একটা সিঙ্গারের কাছ থেকে টিউশন ফিস নিতেন, সাইকেলে করে ঘুরে ঘুরে টিউশনই করতেন। তো আমরা জানি যে গরিবী কাকে বলে। আই হ্যাভ সিন অল দিস থিংস। সো আমি খুব জমিতে পা দিয়ে চলি, যার জন্য আমার না কোনোদিন অসুবিধা হয় না যে এই মুহূর্তে আপনি কেন কম গান গাইছেন, বা এই মুহূর্তে আপনার গান কেন কম, এর জন্য আমাকে কোনো বিচলিত করে না। কারণ আমি জানি যে আমি 19,500 গান গেয়ে রেখে দিয়েছি, আগে সেগুলো শোনো তারপরে এসো আমাকে বলতে। তাও এখন আমার অনেক ফিল্ম আসছে, অনেক বড় বড় ফিল্ম আসছে। তার মধ্যে যশরাজ মুভিজের একটা ছবি 6ই মার্চ রিলিজ করবে, দম লাগা কে হাইসা, আয়ুষ্মান খুরানা, সোনাক্ষী সিনহা, তাতে সব গান আমার গাওয়া আছে। ওর মধ্যে আমি একটা সিনে অভিনয় করেছি অ্যাজ কুমার শানু। তো আমার ক্ষেত্রতে আমি একদম পুরোপুরি বিজি। আমার রিয়েলিটি শো বলো, আমার শোজ বলো, আমার রেকর্ডিং বলো, এভরিডে রেকর্ডিং। আমি গতকালকেও 2টো গান গিয়েছি বম্বেতে, আজকে দুপুরবেলা চলে এসেছি এখানে ক্যালকাটায়, আবার কালকের দিনটা এসব করে টোরে আবার পরশু দিন সকালেই ফিরে যাব, 8 তারিখে 2 চলে যাব, শো আছে। তো এরকম ব্যাপার আমাদের রয়েছে। তো তার মধ্যে থেকে আমার যেটা মোদি, আমি কতটা পার্টিকে, দলকে, বিজেপিকে এবং এই স্টেট বিজেপিকে কতটা সময় দিতে পারবে তুমি এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে? আমার চিন্তা করাই রয়েছে। আমি যে সময়গুলো বম্বেতে থাকি, বা যে সময়গুলো আমি যখন কলকাতায় আসি, ধরো কোনো শুটিং করতে এলাম, তখন হয়তো আমি যেদিন শুটিং তার 3 দিন 4 দিন আগে এলাম, বা যেদিন শুটিং শেষ বা তার 4 দিন আরও এক্সট্রা থেকে গেলাম। এইভাবে আমি ম্যানেজ করে নেবো, সেটা আমি আমার ম্যানেজারকেও বলে রেখে দিয়েছি, এবং সেইভাবে ম্যানেজ করব। এবং আমার মনে হয় সেটা রাহুল সিনহা বা এখানকার যারা যিনি আছেন ওনারা বুঝবেন ব্যাপারটা। অমিত শাহ কিছুদিন আগে এই শহরে এসেছিলেন, এসে একেবারে মানে সেমিফাইনাল ফাইনাল অ্যানাউন্স করে দিয়ে গেছেন। বড় রাজনীতির লড়াই, সেই রাজনীতির প্রচারে কুমার শানু বিজেপির পক্ষে, মানে প্রায় মহাভারতের যুদ্ধের মতো ব্যাপার। তো এখানে তো আক্রমণ প্রতি আক্রমণ হবে, মানে যে পলিটিক্সটা তোমার নিশ্চয়ই ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্স আছে, কিন্তু তার থেকে কিছুটা আলাদা। কতটা তুমি তৈরি সেটার জন্য? মেন্টালি প্রিপেয়ার না হলে আমি জয়েনই করতাম না। আমি মেন্টালি প্রিপেয়ার হয়েছি, কারণ আমি যে কাজটা করতে যাচ্ছি না, আমার যে মাকসাদটা রয়েছে সেই মাকসাদটাতে আমাকে একটু রিস্ক নিতেই হবে, চাই ও তৃণমূলই হোক, ইয়া আমাদের কংগ্রেসই হোক, ইয়া বিজেপি হোক। তো আমি ইন্সপায়ার্ড হয়েছি মোদিজির জন্যে। আমি 3 বছর এখানে ওয়েট করেছি, 3 বছর আমাকে কেউ ডাকেনি, তাই তো আমাকে কোনো কাজ দেওয়া হয়নি। আমি আশা করেছিলাম যে আমাকে কোনো কাজ দেওয়া হোক। আজকে গভর্নমেন্টের তরফ থেকে যতগুলো ফাংশন হয়েছে তার মধ্যে একটা ফাংশনে ওনারা আমাকে ডেকেছিলেন, দ্যাট ইজ উত্তম কুমার অ্যাওয়ার্ড। আচ্ছা। এবং মমতাদিকে তার জন্য আমি শ্রদ্ধা করি যে উনি আমায় ডেকেছিলেন। বাট জানি না তার পেছনে যদি কোনো কিছু থাকে উদ্দেশ্য, সেটা আমি জানি না। বাট গভর্নমেন্টের এতগুলো প্রোগ্রাম হয়েছে এখানে, তার মধ্যে কোনোটাতেই আমাকে ডাকা হতো না। বাট আমার সেটা একটা দুঃখ ছিল যে আমি বাংলার ছেলে, আমি বাংলাতে সবসময় আশা রাখি। সেটা তো একটা ক্ষোভের জায়গা, তুমি বাংলা ছিল, খুব ছিল। 3.5 বছরের সরকার একটা মাত্র অনুষ্ঠানে ডাকা হয়েছে, একটা মাত্র অনুষ্ঠানে আমায় ডেকেছিলেন, যেখানে এই সরকার নোন ফর অ্যাওয়ার্ডিং কালচারাল পিপল। বাট মানে এমনও অনেকজন আছে 1 বছরে 3 বার পুরস্কার দেওয়া হয়েছে। এমনও তো হয়েছে যে লাস্ট 10 বছরও অনেক সময় ডাকেনি আমাকে।
তার জায়গায় যদি 3.5 বছরের মধ্যে একবারও ডেকেছে তো ঠিক, তার জন্য আমি কৃতজ্ঞ। তার জন্য আমি কৃতজ্ঞ। এমনও হয়েছে যে আগে যারা 35 বছর করে গেছে তারাও আমায় ডাকেনি, তারা হয়তো 20 বছরও ডাকেনি আমাকে, কিন্তু 3.5 বছরের মধ্যে একবার ডেকেছে। খানিকটা দুঃখ আমার কমেছিল সেই দিনকে, এবং আমি খুব খুশি হয়েছিলাম। তার জন্য আমি এমনিতেই মমতাদিকে, দেখো ভাই সত্যি কথা বলছি, আমি মমতাদিকে খুব শ্রদ্ধা করি। কে কি বলছে না বলছে আমি জানি না, আমি এত কিছু বুঝি না, আমি বাংলা পেপার পড়িও না খুব একটা। আমি যতদূর মোটা মোটা তরফে জানি যে আমার ওনাকে ভাল লাগে, ওনাকে আমি রেসপেক্ট করি, বাকিদের কথা আমি কিছু জানি না, কারা কি করছে, তার জন্য কে বিপদে পড়ছে, কি হচ্ছে না হচ্ছে সব। আমার দুটো কথা আছে, এক হচ্ছে অ্যাক্টিভ পলিটিক্সে এই স্টেটের হয়ে কাজ করতে গেছো, এখন তো খবরাখবর নিতে হবে, বলবে কি? ন্যাচারালি বলার তো অনেক কিছু আছে এখানে। না আমি বলছি আমাদের দেশে, দেখো আমাদের দেশে বাইপোলার পলিটিক্সে বা একাধিক দলের পলিটিক্সে অন্য রাজনৈতিক দলগুলোর বিষয়ে জানতে হবে। তুমি যদি মানে মঞ্চে বলো যে মোদিকেও ভালো লাগে, মমতাকেও ভালো লাগে, দেখো আমি বিজেপি যখন ক্যাম্পেইন করতাম, আমি খালি একটাই কথা বলতাম যে বিজেপিকে ভোট দিতে হবে, তার বদলে আমি গান গেয়ে দেবো। তাতে লোক প্রচন্ড খুশি হতো, বলতো আমরা ভোট দেবো, আপনি গান গান, আমাদের 2টো গান শোনান, 3টে গান শোনান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গেয়ে দিতাম। দেখো আর প্রথম কথা হচ্ছে যে বেঙ্গলের কি কি জিনিসের কমতি আছে, কি কি জিনিসের অভাব আছে, সেইটুকু বোধ তো আমারও আছে, সেটুকু বোধ অন্তত আমার আছে যে এই দেশে কি কি জিনিসের অভাব আছে। গরিবি বলো বা শিক্ষা বলো বা তুমি বললে হ্যাঁ শিল্প বা এইসব জিনিস, তা আমাকে বিস্তারিত করে আমাকে বলবা, তাদের জন্য বলার জন্য লোক রয়েছে। ইনার বিজেপিতে সেখানে বাবুল সুপ্রিয়র সঙ্গে এটা তুলনা আসবে না? দুজনেই গায়ক, দুজনেই কখনোই আসবে না। কেন আসবে না? কি করে আসবে? আমি বলছি এটা নিয়ে তো তুলনা হবেই, কখনোই আসতে পারে না। যে আমি তোমায় বলছি তো যে আমি একটা 19,500 গান গাওয়া একটা লোক। হ্যাঁ, বাবুল আমার ভাই। হ্যাঁ, বাবুল আমাকে অনুসরণ করেছে, বাবুল আমাকে ফলো করে, ও তো সবার সামনেই বলে সেটা, ও আমাকে ফলো করেছে। ও আজকে 100টা গান গেছে, দুজনেই এক পার্টিতে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। আমি অনেক সিনিয়র, বাবুল একটা ইয়াং ছেলে, একটা নিউকামার ছেলে, ভালো ছেলে, ভালো কাজ করছে, ঠিক আছে, ভালো কাজ করবার জন্য ওর যেটা দরকার আছে পার্টিতে, এরকম ইয়াং থিঙ্কিং ইয়াং লোক চেহারা দরকার আছে, এবং সেটার জন্য আমার মনে হয় বাবুল খুব ভালো কাজ করেছে, যে সময়টা ও গেছে ওখানে খুব ভালো কাজ করেছে। আর আমাকে নিয়ে তুলনা করার মতো এইখানে কোনো তুলনা আসতেই পারবে না। প্রথম কথা যে দুজনের জোনারটা একদম আলাদা, কারণ আমি কোথায় আমার একটা সিনিয়রিটি অনেক বেশি বয়স, আর একটা ছেলে ছোট ইয়াং, সে সবে, তো কিন্তু পলিটিক্সে তো তোমার থেকে কয়েক মাসের সিনিয়র হয়ে গেল। পলিটিক্সেও আমার থেকে সিনিয়র, কারণ আমি সবসময় যদি না আমি তোমার 2004 এরটা ধরি, এই যে ওটাতেও সিনিয়র আছি, কিন্তু বললাম ওই যে তুমি হচ্ছে সেই উড়ালপুল যা দুবার উদ্বোধন হয়। শানুদা আমার সময় একেবারে শেষ হোক তোমার একটা গান দিয়ে। নিশ্চয়ই, আমি একটাই কথা বলবো তোমাকে, জব কোই বাত বিগড় যায়, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम नवा, न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हम नवा, तुम देना साथ मेरा ও হাম নওয়া। এটা আমি খালি গাইলাম। আমার শেষ প্রশ্ন, একই গান তুমি অমিত শাহের পাশে জয়েন করার মুহূর্তে গাইছিলে, কোনো বিশেষ কারণ এই গানটাকেই বেছে নেওয়া? এটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তুম দেনা সাথ মেরা ও হাম নওয়া। আচ্ছা, মেইন জায়গা একদম জনগণের উদ্দেশ্যে তোমার পাশে থাকার আহ্বান। অনেক ধন্যবাদ শানুদা। কুমার শানুর সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সোমবার ঠিক রাত 8টায় ঘণ্টাখানেকের এই সফরে। ভালো থাকবেন সবাই, ভালো কাটুক সপ্তাহান্ত। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।